বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার এমপিও শিক্ষকদের ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 ভাগ অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাই। 8 বছর পর কক্সবাজারে 2 শিশু সহোদরকে অপহরণের পর হত্যা মামলার রায়। 5 আসামির মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন, দণ্ডপ্রাপ্তদের 8 জনই পলাতক। যান্ত্রিক ত্রুটিতে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটই বন্ধ। উত্তরাঞ্চলে লোডশেডিং এর শঙ্কা, আবার উৎপাদনের সময় লাগবে কমপক্ষে 1 সপ্তাহ। একদিন পরেই শিপিং কর্পোরেশনে যুক্ত হচ্ছে চীনের তৈরি জাহাজ বাংলার প্রগতি। বুঝে পাওয়ার আগেই দৈনিক $20,000 ভাড়ার চুক্তি। ডিসেম্বরে আসবে বাংলার নবযাত্রা। এবং মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান। বঙ্গোপসাগর থেকে জাল নৌকা সহ 6 জেলে গ্রেফতার। অবৈধভাবে মাছ ধরলে ছাড় পাবে না বিদেশিরাও, হুঁশিয়ারি মৎস্য বিভাগের। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ পর বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। সালেহীন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করতে ইতিমধ্যে বিএনপির 3 জন সদস্য প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন। আপনারা জানেন যে এই মাত্র আসলে 3-4 মিনিট আগে তারা প্রবেশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধি দল তারা বৈঠক করতে ঢুকেছেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তাদের বৈঠক শুরু হয়েছে বলে আমরা বলতে পারি। এখানে এই প্রতিনিধি দলের তারা যারা রয়েছেন তারা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ, তারা রয়েছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে। আপনারা জানেন যে এর আগে আমরা জানতে পেরেছিলাম যে এই বৈঠকে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আসলে আলোচনা হবে এবং একই সঙ্গে যে প্রশাসনের কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে দেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব বিষয় মিলিয়ে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে এর আগে আমরা জানাচ্ছিলাম যে গত কয়েকদিন আগে অর্থাৎ 17 তারিখে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছিল, সেই স্বাক্ষরের পর কিন্তু তার আইনি ভিত্তি কেমন হবে, তার বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গণভোটের প্রসঙ্গটি আসে এবং সেই গণভোটটি আসলে কেমন হবে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া যে গণভোটটি হবে সেটি কি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে না তার আগে হবে, সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে। সেগুলিও কিন্তু আজকের বৈঠকে উঠে আসবে। আসলে বিএনপি তারা আগেও বলেছে এবং তারা দাবি করছিলেন যে গণভোট আসলে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি হয় তাহলে আসলে ব্যয় যেমন কমবে রাষ্ট্রের, একই সঙ্গে ভোটার উপস্থিতি কিন্তু বাড়বে। সেই বিষয়ে কিন্তু বিএনপি তার দাবি তুলে ধরেছিল এবং সেই ভোটার উপস্থিতির মাধ্যমে কিন্তু জনগণের রায় কিন্তু পাওয়া যাবে আসলে গণভোট প্রসঙ্গে এবং জুলাই সনদ প্রসঙ্গে কিন্তু সেটি কিন্তু আসবে, সেটি বিএনপির দাবি ছিল। তবে জামাত সহ অন্যান্য দল বলছে যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সেই বিষয়টা তাদের জন্য সুবিধাজনক অবস্থা যায় এবং জনগণ ভোট দিতে পারবে শান্তিমতো এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার মাধ্যমে সেই ভোটের মাধ্যমে আসলে উঠে আসবে যে বিষয়গুলি আসলে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেগুলি আসলে বাস্তবায়নের যে প্রক্রিয়াটি সেটি আরও সহজ হবে, সেগুলি তারা বলছিলেন। এখানে আমরা বলে রাখতে চাই যে জাতীয় নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে আজকে যে বৈঠকের আসলে মূল বিষয়বস্তু আমরা জানতে পেরেছি যে জাতীয় নির্বাচনে আসলে কেমন হবে, কবে হবে, সেই বিষয়টি যে কেমন একটু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা নিয়ে কিন্তু এখন আর কোনো সন্দেহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন উপদেষ্টার গাড়ি যমুনায় প্রবেশ করছে। এর আগেও কিন্তু আমরা 2-1 জন উপদেষ্টার গাড়ি প্রবেশ করতে দেখেছি, তবে কোন উপদেষ্টা আসলে এই সরকারের তারা এই যমুনায় প্রবেশ করেছেন তা কিন্তু আমরা আসলে জানতে পারিনি এখনো পর্যন্ত, তবে জানার চেষ্টা করছি। আমরা জানতে পারলে সেই বিষয়গুলো জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি উপদেষ্টাদের গাড়ি ঢুকছে যমুনার মধ্যে। আমরা সরাসরি সম্প্রচারে আছি ইসমাইল ভাই, আমরা একটু কথা বলছি এখানে, আমরা এখানে করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আশা করব আপনারা সহযোগিতা করবেন। আপনারা যা জানতে পারছিলেন যে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বৈঠক হচ্ছে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে, সেখানে নির্বাচন বিষয়টাকে সব প্রাধান্য দেওয়া হবে এবং একই সঙ্গে নির্বাচন সময়ে যে প্রশাসনে যারা রয়েছেন তাদের নিরপেক্ষতা এবং সেই অবস্থানটা কেমন হবে এবং আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো
দলগুলো কিন্তু বারবার অভিযোগ করে এসেছিল যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও কিন্তু অনেকে কিন্তু এখনও আগের বিগত সরকারের সদস্যরা কিন্তু রয়েছে, সদস্যরা বলতে অর্থাৎ তারা বলে থাকে যে স্বৈরাচারের দোসররা কিন্তু রয়েছে, তাদেরকে রেখে আসলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। সেই বিষয়গুলো কিন্তু আজকের এই বৈঠকে আসবে বলে আবারও জানতে পেরেছি আমরা। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ধরনের মতপার্থক্য হচ্ছে, মতানৈক্য রয়েছে, সেই বিষয়গুলি কীভাবে মতানৈক্যকে কাটিয়ে উঠে এবং একটি নির্বাচন সামনে করা যায়, সেই নির্বাচন সুষ্ঠুভাবে করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক শুরু হয়েছে তার সবশেষ খবর। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সহকর্মী আহমেদ সালেহীন। 15% বাড়ি ভাড়া পাবেন এমপিও শিক্ষক কর্মচারীরা। 1 নভেম্বর থেকে পাবেন 7.5%, বাকি 7.5% মিলবে আগামী জুলাই থেকে। আন্দোলনের 10ম দিনে ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন শিক্ষক প্রতিনিধিরা। সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান তারা। মঙ্গলবার আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার পর 2 দফায় মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকদের প্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ও আন্দোলনকারী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকার দাবি মেনে নেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। এজন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। সরকার ইতিমধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে। দাবি দেওয়াটা আমরা খুব উৎফুল্ল। আমাদের যে দাবি দেওয়া সেই তুলনায় খুবই অল্প, তারপরও আমরা এতটুকু খুশি এই কারণে যে বাচ্চারা স্কুলে ফিরবে। শিক্ষকদের এই দাবিটি যৌক্তিক দাবি ছিল এবং ওনারা যেটা মেনে নিয়েছেন সেজন্য আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা যখন জাগিয়েছি আমাদেরকে আর ঘুম লাগানো চলবে। আমরা আশা করব যে তারা যে প্রস্তাব দিয়েছে সেটা যেন কার্যকর হয়। কর্মচারীদের 75% উৎসব ভাতা এটাও দেওয়া হয়নি, এটাও সরকারের বিবেচনা করা উচিত ছিল। তারপর সরকারকে ধন্যবাদ। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা ক্লাসরুমে চলে যাব। আমরা আশা করি আমাদের চিকিৎসা ভাতা 15% এবং কর্মচারীদের 75% উৎসব ভাতাও পর্যায়ক্রমে মেনে নেবেন। রাষ্ট্র সবসময় গরিব হয়ে যায় এই শিক্ষকদের বেলায়, এমপিওভুক্ত শিক্ষকদের বেলায়, এবং দেউলিয়াত্ব প্রকাশ করে। এইটা আসলে ঠিক না, কারণ শিক্ষকরা আর কি মানুষ, মানব গড়ার কারিগর। ঠিক আছে, আমরা যদি যথেষ্ট পরিমাণ এফোর্ট না দেই তাহলে বাংলাদেশ অবশ্যই উন্নতি হবে না। সরকার যাতে এই এমপিভুক্ত বা আমি বলতে চাই যে অসহায়ভুক্ত শিক্ষকগুলোর পাশে একটু দাঁড়ায় এবং পার্শ্ববর্তী দেশে যে শিক্ষকদের মান এবং তাদের সম্মান এবং তাদের যে বেতন কাঠামোটা রয়েছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে আমাদের অর্থ বছরে যে পে স্কেল হচ্ছে সেখানে যাতে এই ব্যাপারগুলোতে উন্নীত করে। 7.5% বৃদ্ধি করা হয়েছে, এটা ঘুরে ফিরে সর্বনিম্ন 2000, ঘুরে ফিরে ওই দেখা যাচ্ছে ওই 1000 টাকাই বৃদ্ধি। তো আমার মনে হয় না যে আন্দোলন করে খুব বেশি বেনিফিটেড হয়েছে টিচাররা। কক্সবাজারের রামুতে মুক্তিপণের দাবিতে সহোদর 2 শিশুকে অপহরণের পর হত্যার দায়ে 5 আসামির মৃত্যুদণ্ড এবং 3 নারী সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান গনি এই রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
2016 সালের 17 জানুয়ারি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় দোকান কর্মচারী মোহাম্মদ ফুরকানের 11 ও 8 বছরের দুই ছেলে শাকিল ও কাজলকে পাখি ছানা দেয়ার লোভ দেখিয়ে অপহরণ করে একটি চক্র। অপহরণের কয়েক ঘন্টা পরই মোবাইলে পরিবারের কাছে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দুদিন পর 19 জানুয়ারি গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশু দুটির বাবা ফুরকান। পরে অভিযান চালিয়ে একই এলাকার জাহাঙ্গীর আলম সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় এক পাহাড়ি জঙ্গল থেকে শিশুদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 2016 সালের 7 এপ্রিল 15 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 5 আসামির মৃত্যুদণ্ড এবং 3 নারীসহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। মারা যাওয়া এক আসামিকে মামলা থেকে অব্যাহতি ও 5 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। 5 জনকে আমৃত্যু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আদেশ দিয়েছেন এবং 7 জনকে যাবজ্জীবন দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। আমরা একটা যথাযথ রায় পেয়েছি, এই রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট। রায়ের সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বাকি 8 জন আসামি পলাতক রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2019 সালের 11 জুলাই শহরের ইটের পুল থেকে চর মুগরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সাজ্জাদের অটোরিকশায় ওঠেন ওই শিক্ষার্থী। এ সময় ব্যক্তিগত কাজের কথা বলে ছাত্রীকে সাজ্জাদের বাড়িতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় অটোরিকশা চালক সাজ্জাদকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত সাজ্জাদকে মৃত্যুদণ্ডাদেশ ও নিহতের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন আদালত। এদিকে পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী ফিরোজ আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আরও একটি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটই বন্ধ হলো। এতে লোডশেডিংয়ের কবলে পড়ছে উত্তরাঞ্চল। কর্তৃপক্ষ বলছে 1 সপ্তাহের মধ্যেই ইউনিটটি আবারও চালু করা সম্ভব হবে। দিনাজপুর থেকে সহকর্মী গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মসজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। একে একে বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটই। এতে লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চল। মঙ্গলবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার রাতে টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় 275 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 1 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ নিয়ে 525 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 3টি ইউনিটই বন্ধ হয়ে গেল। সম্ভব হচ্ছে না জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। তবে 1 নম্বর ইউনিটের মেরামত কাজ দ্রুত চলছে। 1 সপ্তাহের মধ্যেই ইউনিটটি চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। বড়পুকুরিয়া থেকে জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ হওয়ায় বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে উত্তরাঞ্চলে, যার প্রভাব পড়েছে শিল্প খাতেও। দ্রুত সমাধান না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তাদের। বিদ্যুৎ আসলে এরা কিছুক্ষণ থাকি যায়, অন্তত মনে করেন তো না হলেও 1-1.5 ঘন্টা নাই। মোটরে পানি শেষ ব্যবস্থা, সেটা পানি পাচ্ছি না। ওয়ার্লিং মেশিন আছে, হ্যান্ডসান চালাই, কারেন্ট সাথে চলে না। কাজ কাম সঠিকভাবে করতে পারতেছি না। সময় মতো আমাদের লোকজন নিয়ে আমাদেরকে বসে থাকতে হয়। ছোট্ট মিলের জন্য শ্রমিকেরাও ঠিক মতো কাজ করতে পারতেছে না গরমের জন্য। চলতি বছরের 16 অক্টোবর বিদ্যুৎ কেন্দ্রটির 3য় ইউনিট এবং 2020 সালের নভেম্বর মাস থেকে 2য় ইউনিট বন্ধ রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। চলতি বছর চীনের কাছ থেকে 2টি জাহাজ পাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর মধ্যে বাংলার প্রগতি নামে প্রথম জাহাজটি 23 অক্টোবর ও বাংলার নবযাত্রা নামে দ্বিতীয় জাহাজটি বহরে যুক্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অবশ্য জাহাজ বুঝে পাওয়ার আগেই 22 কোটি টাকায় 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে বাংলার প্রগতি। স্বাগত ত্রিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কেনা বাংলার প্রগতি জাহাজের ট্রায়াল চলছে চীনের জিংজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ের ইয়ার্ডে। 20 অক্টোবর লন্ডনে বিএসসির কাছে বাই পেপার হস্তান্তর হলো। সব আনুষ্ঠানিকতা শেষে 23 অক্টোবর জাহাজটি বুঝে পাওয়ার দিনে প্রতিদিন 20,000 মার্কিন ডলার হিসেবে ভাড়ায় নিযুক্ত হবে। একইভাবে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে কার্গো পণ্য ভাড়ায় নেমে যাবে বাংলার নবযাত্রা নামের অপর জাহাজটি। সেকেন্ড জাহাজটা ডেলিভারি ডেট এখন পর্যন্ত যেটা আছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যখনই আমাদের ডেলিভারি করবে তার 1-2 দিনের মধ্যে এটাও বাণিজ্যিক ডিপ্লয়মেন্টে চলে যাবে। তো এখন পর্যন্ত আমরা প্রথমটা যেটা পেয়েছি যে প্রায় পার ডে 3 মাসের জন্য চার্টারিং দিচ্ছি, পার ডে প্রায় অ্যারাউন্ড $20,000, যেটা সময়ের সাথে সাথে হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা করছি। এক সময় বিএসসির বহরে 38টি জাহাজ থাকলো, বর্তমানে আছে মাত্র 5টি। এই দুটি যুক্ত হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে 60টি। তবে এর কোনোটি পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমা কিংবা চট্টগ্রাম বন্দরে আসছে না। এক্ষেত্রে বাংলাদেশের আমদানি পণ্য বহন করা হলে যেমন ডলার সাশ্রয় হতো, তেমনি প্রতি ট্রিপে দিনের আয় হিসেবে 30,000 মার্কিন ডলার ছাড়িয়ে যেত বলে মত শিপিং বিশেষজ্ঞদের। ইনওয়ার্ড কার্গোর ক্যালকুলেশন অ্যানালাইসিস দরকার এবং অ্যাজ পার পারপাস আমাদের শিপগুলোকে তৈরি করা উচিত এবং রুট এবং এই জিনিসটা ফিক্স করা উচিত। সবশেষ 2018 এবং 2019 সালে চীন সরকারের 1,843 কোটি টাকার আর্থিক সহায়তায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রথমবারের মতো নিজেদের টাকায় নতুন কেনা 199 মিটার দীর্ঘ, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। ডিজাইনটা তার বাও এবং তার ব্রিজ ডিজাইন যেটা অ্যারোডাইনামিক ডিজাইন অনুযায়ী করা হয়েছে, এতে যে স্পিড এবং ফিউল এফিসিয়েন্সি দুটাতে উপকার হবে। জাহাজ দুটি কিনতে বিএসসির ব্যয় হয়েছে 935 কোটি টাকা। 935 কোটি টাকায় চীন থেকে কেনা এ দুটি বাল্ক ক্যারিয়ার 20 বছর নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারবে। আর প্রতি বছর এ দুটি বাল্ক ক্যারিয়ার ভাড়া দিয়ে 200 কোটি টাকা লাভের আশা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, ময়মনসিংহে চালক সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া ঝিনাইদহ, যশোরে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। বিস্তারিত রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল একটি মালবাহী ট্রাক। হঠাৎ আরেকটি মালবাহী ট্রাক ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দ্বিতীয় ট্রাকের হেলপার আলামিন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত চালক রাশিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সকালে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে ঝিনাইদহ সদরের 5 মাইল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিল ধান বোঝাই একটি ট্রাক। এ সময় পেছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিন সকালে যশোরের অভয়নগরে ক্ষেত থেকে সবজি তুলে বাইসাইকেলে করে বাজারে নিয়ে যাচ্ছিলেন কৃষক আবুল কালাম খান। আলিপুর এলাকায় পৌঁছালে তাকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই বিপ্লবে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে আন্দোলনে আটক 24 প্রবাসীর মুক্তিসহ 3 দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তারা আরব আমিরাতে আটক আল সাদর কারাগারে 24 রেমিটেন্স যোদ্ধার প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তাদের পরিবারে দেশে মানবেতর জীবনযাপন করছেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে সহায়তা কামনা করেন তারা। পাশাপাশি সরকারের হস্তক্ষেপে 24 প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। উনি যখন বেশি অসুস্থ, ওনাকে না হলে বাংলাদেশে পাঠিয়ে দিত। আমাদের সরকার এর পক্ষ থেকে সরাসরি আরব আমিরাত সরকারের সাথে যোগাযোগ করা। আজকে আমরা 1 বছর ধরে আমরা ঘুরতেছি, সবার দুয়ারে দুয়ারে আমরা ঘুরতেছি, পরিশেষে আমরা কি পাইলাম? প্রয়োজনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সহযোগিতা নিতে হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুপুরে চাষাড়ায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকায় সম্প্রসারণের প্রজ্ঞাপন দিয়েছে। সেখানে কুতুবপুর ইউনিয়নের আংশিক এলাকার নাম উল্লেখ করা হয়েছে। এজন্য আংশিক নয়, পুরো ইউনিয়নের অন্তর্ভুক্তি চান বাসিন্দারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। মাদারীপুর জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে টায়ার জ্বালিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। আন্দোলনকারীরা জানান, 5 জেলা নিয়ে ঘোষণা হতে পারে ফরিদপুর বিভাগ, এই বিভাগে অন্তর্ভুক্ত করা হতে পারে মাদারীপুর জেলাকে। সেই আশঙ্কায় আন্দোলনে নেমেছেন জেলাবাসী। ফরিদপুর নয়, ঢাকা বিভাগেই থাকতে চান তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। প্রজনন মৌসুমে সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ নদীতে মা ইলিশ রক্ষায় বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় ফিশিং বোট, বেশ কিছু জাল সহ 6 জেলেকে আটক করা হয়। প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে মাছ ধরতে এসে আটক হচ্ছেন অনেকে। মৎস্য বিভাগ বলছে, আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে ইলিশের। মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে শুরু হয়েছে সাগর নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এজন্য চালানো হচ্ছে নজরদারিও। এরপরও কোথাও কোথাও মাছ ধরার খবর আসছে। মা ইলিশ সংরক্ষণে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাট থেকে 40 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এতে অংশ নেয় বানৌজা, শৈবাল ও শাপলা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় নৌকাসহ বেশ কিছু জাল। আটক করা হয় 6 জেলেকে। মৎস্য বিভাগ বলছে, নদীতে ডুবোচর, সাগরের তাপমাত্রার তারতম্য, চলাচলের পথ পরিবর্তন সহ প্রাকৃতিক নানা কারণে কমছে ইলিশ উৎপাদন। গত 3 বছরে ইলিশের উৎপাদন আহরণ অনেক হ্রাস পেয়েছে নানা কারণে। তো এটা সরকারের একটা উদ্যোগ এবং আমরা মনে করি যে সবাই এটার সাথে যুক্ত আছে। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে কেউ মাছ ধরতে এলে তাদের আটক করা হচ্ছে বলে জানানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসে, তাদেরকে অনেকে কিন্তু আটক করা হচ্ছে। আটক করে তাদেরকে আমাদের আইনের আওতায় আনা হচ্ছে। চলতি নিষেধাজ্ঞা মৌসুমে এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর এলাকায় প্রায় 9.5 কোটি টাকা মূল্যে 23 লাখ মিটার অবৈধ জাল ও প্রায় 1500 মণ ইলিশ সহ অন্যান্য মাছ এবং 26টি নৌকা জব্দ করেছে নৌবাহিনী। আটক করা হয় 405 জন জেলেকে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে দেখা দিয়েছে নিউমোনিয়ার প্রকোপ। গত 20 দিনে জেলার 12 শিশুর মৃত্যু হয়েছে এ রোগে। প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। অবশ্য আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কক্সবাজারের শিশু সহোদর হত্যা মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড। বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, উত্তরাঞ্চলে লোডশেডিং এর শঙ্কা। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদেক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।